আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা বেসিক্যালি ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে পড়াশোনা করব। আমি ভার্বের ক্লাসিফিকেশনের ডিটেল পড়িয়ে এসেছি, আজকে মূলত প্র্যাকটিস করব এবং এই প্রশ্নগুলো যেগুলো আপনাদেরকে আমি দেখাবো, সমাধান করিয়ে দিব, এগুলো আপনাদের জন্য খুব বেশি সহজ হবে, কারো কাছে কঠিন হবে না এবং এগুলো সবই বিভিন্ন পরীক্ষায় এসেছিল। ফলে একটু মনোযোগ দিয়ে শেষ অবধি আমার সাথে থাকলে এই পয়েন্টটা থেকে প্রশ্ন যেভাবেই আসুক আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। চলে যাই আমরা ক্লাসে। শুরুতে দুটো সেন্টেন্স লেখা আছে, দেখেন একটা ক্লু, মানে এটা ডিরেক্টলি সেন্টেন্স না, হয়তো প্রথমটা নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য কি, মানে কোনো বাক্য হয় না কোন জিনিসটা ছাড়া। দেখেন ভাই, দেন আই এম ইন ক্লাস 12, আমি 12-এ আছি। এখন এম শব্দটা কেমন ভার্ব, আমি বলে এসেছি যারা আমার এই ভার্বের ক্লাসিফিকেশনের বেসিক ক্লাস করেছেন তাদের জন্য খুব সহজ হওয়ার কথা, হওয়া উচিত। যদি আপনি বেসিক ক্লাস না করে আসেন, আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনি ভার্বের ক্লাসিফিকেশনের এই বেসিক ক্লাসটা একটু আগে করে আসবেন। আসেন উত্তর দেখাই ভাই। আমাদের উত্তর নিশ্চয়ই বি প্রথমটার, কারণ আমরা জানি ভাই প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো বাক্য হতেই পারে না, মানে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, এবং কোন ভার্ব সেটা প্রিন্সিপাল ভার্ব। এবং আমরা জানি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, লাইক এই যে আই এম। বলবেন স্যার এমটা কি অক্সিলারি ভার্ব না? ভাই এম অক্সিলারি ভার্ব হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে। মূল পয়েন্ট হলো প্রিন্সিপাল ভার্ব ছাড়া বাক্য হয় না। যদি কোনো অক্সিলারি ভার্ব বাক্যের প্রধান ভার্ব হিসেবে আসে তখন সেটা প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। ফলে আমাদের উত্তর হলো প্রথমটাতে নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য প্রিন্সিপাল ভার্ব। আর দুই নম্বরে আমরা বুঝছি আই এম ইন ক্লাস 12, এমটাকে আমরা মোস্টলি অক্সিলারি আকারে ব্যবহার করি, বাট এখানে এমটাই প্রিন্সিপাল ভার্ব, বুঝতে পেরেছেন? দেন আমরা সামনে চলে যাই, আসেন ভাই। 3 নম্বরে বিসিএস এর প্রশ্ন, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, মানে অথরিটির সতর্কতা ফলস অন ডিফ ইয়ার্স, মানে কেউ মনোযোগ দেয় নাই এমনটাকে রেফার করছে, অগ্রাহ্য করছে, যে ফল অন ডিফ ইয়ার্স। ডিফ মানে তো বধির কান, মানে মনোযোগ দেয় না, কেউ শোনে নাই, মানে নাই। এখন প্রশ্নটা হলো ওয়ার্নিং শব্দটা কি? ভাই এটা খুব সোজা একটা কোয়েশ্চেন, এবং 3 নম্বর কোশ্চেনটার সাথে 4 নম্বর কোশ্চেনটারও মিল আছে। বলা হয়েছে উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট, মানে ভার্বাল নাউন কোনটা? অপশনগুলো পড়েন, মেডিকেলে আসা কোশ্চেন। উত্তর দেখাই আপনাদেরকে, আপনারা যদি প্রয়োজন হয় একটু পজ করে দেখেন, বাট ইজি কোশ্চেন, পারার মতো। আসেন 3 উত্তর হওয়া উচিত ভাই। ওয়ার্নিং শব্দটার ভার্বাল নাউন বলতে পারতাম, আমরা বলেছিলাম বেসিক ক্লাসে ভার্বাল নাউন হলো এমন নাউন যে শব্দটা মূলত ছিল ভার্ব, বাট এখন নাউন হয়ে আছে কোন একটা প্যাসে পইরা। তো দেখেন দ্য ওয়ার্নিং অফ, আর্টিকেল দি এবং প্রিপোজিশন অফের মধ্যে ওয়ার্নিং শব্দটা বসা আছে। শব্দের মূলত ছিল ওয়ার্ন, আই ওয়ার্ন ইউ, হি ওয়ার্নস মি, ওয়ার্ন শব্দটা ভার্ব, বাট এখন এখানে ওয়ার্নিং হয়ে আছে, ফলে এটা নিশ্চয়ই ভার্বাল নাউন। সেম কথা এখানেও বলছে, ভার্বাল নাউন অপশনে নাই, আমরা শুধু নাউন দিব নিশ্চয়ই। আর এখানে বলছে ভার্বাল নাউনের এক্সাম্পল কোনটা? ভাই আপনি দেখেন একটা জায়গায় কেবল আছে আই স হিম গো টু গার্ডেন, অ্যানিম্যান জয় মেক দ্য মি লাভ, আই এম টু মেক টু টেলিফোন কল, নিশ্চয় উত্তর এটা উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। আমরা এই সেন্টেন্সটা সম্ভবত এক্সাম্পল আকারে পড়েছিলাম ভার্বাল নাউনের। লঞ্চিং মানে কি ভাই? টু স্টার্ট, টু বিগিন, যেটা ডিউবি ইউনিট এসেছিল। লঞ্চ মানে হলো টু স্টার্ট অর টু বিগিন, উৎক্ষেপণ করা, শুরু করা। তাহলে লঞ্চ শব্দটা মূলত ভার্ব, বাট এখানে আর্টিকেল দি প্রিপোজিশন অফের মধ্যে বসা আছে, এবং লঞ্চিং শব্দটাকে আমরা ভার্বাল নাউন ছাড়া কিছুই বলবো না। দেন আসেন 5 নম্বর কোশ্চেন, বিসিএস আসা কোশ্চেন। হাফিং অ্যান্ড পাফিং মানে হলো হাঁফাইতে হাঁপাইতে, হ্যাঁ, হাফিং অ্যান্ড পাফিং, হাঁপাইতে হাঁপাইতে। উই অ্যারাইভড, আমরা পৌঁছেছিলাম অ্যাট দ্য ক্লাসরুম ডোর, ক্লাসরুমের দরজায়, উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার, মাত্র 7 সেকেন্ড থাকতে, এমনটাকে রেফার করছে। এখন আমাদের প্রশ্ন হলো অ্যারাইভড ভার্বটা কেমন ভার্ব? বিসিএস এর কোশ্চেন, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? অপশন দিয়ে দিলাম ভাই, আমরা পড়ে এসেছি ভাই। ট্রানজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যেই ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। তাহলে উই অ্যারাইভড, আমরা পৌঁছেছিলাম, কি পৌঁছেছিলাম, কাকে পৌঁছাইছিলাম? মিলে না ভাই, উত্তর আসে না। কোথায় পৌঁছাইছিলাম আছে, এই যে অ্যাট দ্য ক্লাসরুম ডোর, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তাহলে অ্যাট দ্য ক্লাসরুম ডোরটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব, তাহলে নিশ্চয়ই অবজেক্ট নাই, ফলে নিশ্চয়ই অ্যারাইভড ভার্বটাকে আমরা বলবো কি ভাই? ইনট্রানজিটিভ ভার্ব। দেন 6-7 করেন। আমি আপনাদেরকে অবজেক্টের ক্লাসিফিকেশন মুড পড়াইছিলাম না? অবজেক্ট 2 রকম, ইনডিরেক্ট, ডিরেক্ট। তারপরে ইনডিরেক্ট হলো ব্যক্তি, ডিরেক্ট হলো বস্তু, এরকম কিছু জিনিস পড়াইছিলাম, সেটা দিয়ে চিন্তা করেন। আমরা বলেছিলাম অবজেক্ট দুটো এক বাক্যে আসলে প্রথমত ইনডিরেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্টটা আসে, তারপর বস্তু আসে। যদি কখনো আগে ব্যক্তিরা চলে আসে, বস্তু চলে আসে, আমরা ব্যক্তির আগে টু লিখি। মিসেস
লুবনা হ্যাজ রিটার্ন, মিসেস লুবনা রিটার্ন করছেন। কি রিটার্ন করছে আগে দরকার, কি, তারপর আমরা কাকেতে যাই নাকি। এখানে এখানে যা লেখা আছে সব জায়গায় কিন্তু কি লেখা আছে। তাহলে আমরা আই গেভ হিম আ পেন বলি না, আমরা বেসিকলি অবজেক্ট, দুটা অবজেক্ট পাইলেই শুরুতে ব্যক্তি লিখি, তারপর বস্তু লিখি। যদি আগে বস্তু চলে আসে ব্যক্তির আগে আমরা টু লিখি। একই মুডের কোয়েশ্চেন দুটাই, 6-7। উত্তর দেখাই ভাই, ব্যাখ্যা করে যাই। উত্তর নিশ্চয়ই আমাদের এখানে রিটার্ন, রিটার্ন করছে। কি রিটার্ন করছে আমাদের এখানে অপশনগুলোতে আছে, ফলে দা ওয়ালেট করছে রিটার্ন। কারে করছে, ইটস অরিজিনাল ওনার রে, তাহলে টু লাগবে মাঝে। ওই যে বলছিলাম আগে ব্যক্তি তারপর বস্তু, বাট যদি আগে বস্তু আসে আমরা ব্যক্তির আগে দিয়ে টু লিখবো। এই জন্য মিসেস লুবনা হ্যাজ রিটার্ন দা ওয়ালেট, ওয়ালেট মানে মানি ব্যাগ, টু ইটস অরিজিনাল ওনার। দেন এখানে একই মূলের প্রশ্ন দেখেন ভাই, কত জায়গায় আসছে, শুধু মানে সাবজেক্ট চেঞ্জ হয়। দ্য প্রফেসর গেভ অথবা হি গেভ অথবা শি গেভ, কি দিছে, কাকে দিছে, দুটা অবজেক্ট একসাথে আছে। দেখেন ক্লাস হলো ব্যক্তিবাচক অবজেক্ট, অ্যাসাইনমেন্ট হলো বস্তুবাচক অবজেক্ট। তো নর্মালি আমরা কি করি, আমরা আগে ব্যক্তিবাচক অবজেক্ট লিখি, এটা কিন্তু এখানে আছে সি নাম্বারে দেখেন। তাহলে দ্য প্রফেসর গেভ দ্য ক্লাস, দ্য ক্লাস মানে ক্লাসের স্টুডেন্টদেরকে দিছে। ক্লাস তো আর কোনো অ্যাসাইনমেন্ট করবে না, মানে ক্লাসের স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট করবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে দ্য প্রফেসর গেভ দ্য ক্লাস আর টাফ অ্যাসাইনমেন্ট। দেখেন আমরা আগে ব্যক্তিবাচক তারপর বস্তুবাচক অবজেক্ট লিখবো, কোনো প্যারা নাই। কিন্তু যদি আগে বস্তুবাচক লিখি তাহলে ব্যক্তিবাচক লিখার আগে দিয়ে আমরা টু লিখতে হয় প্রিপোজিশন, যেটা আমি আগেও বলে এসেছি। দেখেন একই মুডের কোশ্চেন, 8-9 উত্তর করেন। বলছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন টার্ম আইটেম ইন দ্য সেন্টেন্স, হুম ডু ইউ লাইক মোস্ট, মানে হুমটারে আমরা কি বলবো, সাবজেক্ট, ডিরেক্ট, ইনডিরেক্ট, অবজেক্ট নাকি রিলেটিভ প্রোনাউন। বলছিলাম না ভাই অবজেক্ট দুই রকম, রাজশাহীর কোশ্চেন এটা, অবজেক্ট দুই রকম, ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। একই মুডের প্রশ্ন, হোয়াট ডিড ইউ টেল হার, তুমি তারা কি বলছো, হোয়াটটার আপনি কোন মুডের অবজেক্ট বলবেন, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। উত্তর দেখাই ভাই, আমরা বলেছিলাম ভাই ব্যক্তিবাচক অবজেক্ট হলো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে হুম মানে কাকে, কাকে তুমি পছন্দ করো অনেক বেশি, সবচেয়ে বেশি। তাহলে হুম ব্যক্তিবাচক অবজেক্টের আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্টের আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। হোয়াট মানে কি, কি। দেন 10 করেন। আমি আপনাদের ব্যতিক্রম পড়িয়েছিলাম এক্সেপশন আকারে, ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টের পরে দিয়ে কিছু ভার্ব, প্রেজেন্ট সহ কিছু ভার্বের কথা। দেখেন কারেকশন আকার প্রশ্ন আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চিন্তা করেন, দেন শি প্রেজেন্টেড মি আ বুক, সে আমার একটা বুক দিছে। এখন প্রশ্ন হলো এই বুকটা কেমন অবজেক্ট, ডিরেক্ট না ইনডিরেক্ট, একটু আগে পড়ে আসছেন। ব্যক্তিবাচক অবজেক্টে আমরা বলি ইনডিরেক্ট, বস্তুরে বলি ডিরেক্ট। আসেন উত্তর হলো ভাই আমাদের উত্তর প্রথমটা হলো সি, আই প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার। আমি আপনাদেরকে এই প্রেজেন্টের মতো আরো কয়েকটা ভার্বের কথা বলেছিলাম, যে ভার্বগুলোর পরে ব্যক্তিবাচক অবজেক্ট আসে ঠিকই, তারপরে বস্তুবাচক অবজেক্ট আসে নর্মালি কোনো প্রিপোজিশন থাকার কথা না, বাট একটা উইথ প্রিপোজিশন বসে, তাই না। প্রেজেন্ট পড়েছিলাম, এন্ট্রাস্ট পড়েছিলাম বিশেষ পরীক্ষা এসেছিল বলে। তাহলে আই প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার, এটা কারেক্ট সেন্টেন্স, মানে আমি তারে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছি, উপহার দিছি, এমনটা বোঝাচ্ছে। আর এই বুকটাকে নিয়ে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্টকে বলি ডিরেক্ট অবজেক্ট, আর এই যে মিটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। দেন আসেন 12-13 রাজশাহীর কোশ্চেন এটাও। হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য ডগ ওয়েন্ট মেড। অনেক বইতে এই প্রশ্ন উত্তর ভুলও পাইতে পারেন। এখানে প্রশ্ন হলো ভাই ওয়েন্ট শব্দটা কেমন ভার্ব। আপনাদের বলে এসেছিলাম কিনা খেয়াল করেন ভাই, লিঙ্কিং ভার্বের একটা নাম হলো কপিউলেটিভ ভার্ব, যেটা দিয়ে আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছিল একাধিকবার। লিঙ্কিং ভার্বের একটা নাম হলো কপিউলেটিভ ভার্ব, অবশ্যই আমি বলে এসেছি আপনাদেরকে প্রিভিয়াস কোনো ক্লাসে। দেন হানি টেস্ট সুইট, টেস্টটা কি, কেমন ভার্ব, নিশ্চয়ই পারেন। আমরা বলে এসেছিলাম ভাই লিঙ্কিং ভার্ব যদি আমরা কোনো ভার্বকে বলতে চাই, ওই ভার্বটাকে আমরা রিপ্লেস করব অ্যামিজ আর ওয়াজার দিয়ে, মানে অ্যামিজ আর ওয়াজার বসায় যদি অর্থ ঠিকঠাক থাকে তবে নিশ্চয়ই সেই লিঙ্কিং ভার্ব। এবং আমরা আরেকটা পয়েন্টও বলতে পারি কমপ্লিমেন্টের মতো, খেয়াল করেন, সেটা সামনে বলি, থাকে এখন না বলি। আসেন দ্য ডগ ওয়ান্ট মেড, আমরা কি ওয়ান্টের জায়গায় ভাই ওয়াজ বলতে পারি না, ওয়াজ পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ওয়াজ ওয়ার নেই, বি ভার্বের মধ্যে ওয়াজ ওয়ার নেই। দ্য ডগ যেহেতু সিঙ্গুলার, ওয়াজ নেই, তাহলে ওয়ান্টের তুলে দিয়ে ওয়াজ লিখি, দ্য ডগ ওয়াজ মেড, হয়েছে তো, অসুবিধা নাই। ফলে উত্তর অবশ্যই কপিউলেটিভ ভার্ব, মানে লিঙ্কিং ভার্ব। এখন ওয়েন্ট মানে কুকুরে গিয়েছিল ম্যাড, ভাই অর্থ মিলবে কোনোভাবে, কুকুরে গিয়েছিল পাগল, হয় না। এখানে ওয়েন্ট শব্দ অর্থ হলো বিকাম নাম আমরা একটা লিঙ্কিং ভার্ব ডাইরেক্ট পড়ি না, ওটাই। দ্য ডগ ওয়েন্ট ম্যাড মানে দ্য ডগ বিকেইম ম্যাড, ফলে অবশ্যই কপিউলেটিভ ভার্ব মানে লিঙ্কিং ভার্ব। আর টেস্ট ও লিঙ্কিং ভার্ব আমরা জানি, কারণ আমরা জানি টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, টেস্টের জায়গায় আমরা ইজ বসায় দেয়, হানি ইজ সুইট, অবশ্যই এটা লিঙ্কিং ভার্ব। এবং এটা বলে রাখছি, এখনই বলে রাখছি, খেয়াল রাখবেন ভাই, লিঙ্কিং ভার্ব বা কজেটিভ ভার্বের অবজেক্টটা কিন্তু কমপ্লিমেন্ট, এবং অবজেক্টটা শুনেন
অবজেক্টটা কিন্তু কমপ্লিমেন্ট। দেখেন এখানে ম্যাডটা কিন্তু কমপ্লিমেন্ট। আবার এটাও খেয়াল রাখেন ভাই, কমপ্লিমেন্ট কিন্তু সবসময় মানে নাউন হয় না, কমপ্লিমেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে। লাইক দিস সেন্টেন্স দেখেন, এই যে টেস্টেড সুইট, আমরা জানি লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এখানে সুইটটাও কিন্তু কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ভাই নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি আই বিকাম আ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি, আমি কি হয়েছি? শিক্ষক হয়েছি। বিকামটা লিঙ্কিং ভার্ব আমরা মানি সহজেই। এখন এই স্টুডেন্টটার অবজেক্ট ধরি, মানে আমরা অবজেক্ট ধরনের কমপ্লিমেন্ট ধরবো। আই বিকাম, আমি হয়েছি এ টিচার, তাহলে আই ইকুয়াল টিচার, কিন্তু আই ইকুয়াল টিচার এটার আমরা অবশ্যই কমপ্লিমেন্ট বলবো। একইভাবে দেখেন আমি যে পয়েন্টটা মূলত বোঝাতে চাইছি, এদিক ওদিক চিন্তা করেন, আমার এই শুধু পয়েন্টটাই খেয়াল করেন। আমার পয়েন্টটা হলো, আমি যে দুটো এক্সাম্পল দিচ্ছি এখন মুখে মুখে, এটার পারপাস হলো ভাই লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটাকে আমরা বসাই সেটা অবজেক্ট হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে। এটা হলো আমি আমার মূল টার্গেট, এদিক ওদিক চিন্তা করেন না, তাহলে বেজালে পড়ে যাবেন। আই বিকাম আ টিচার, তাহলে আ টিচার কিন্তু একটা লিঙ্কিং ভার্বের অবজেক্ট। আবার আমি বলতে পারি আই বিকাম রিচ, আমি ধনী হয়ে গেছি, তাহলে ভাই এই রিচটা কিন্তু কমপ্লিমেন্ট। খেয়াল করেন ওই বিকাম লিঙ্কিং ভার্বের মূল পয়েন্ট হল বিকাম লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা সেটারে আমরা কমপ্লিমেন্ট বলবো। এখন এই কমপ্লিমেন্টটা নাউন হইতে পারে, আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমার এই আলাদা দুটো সেন্টেন্স বলা। ভাই আসেন সামনে 14, আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। এখানে ড্রিমটার আপনি কেমন নাউন বলবেন? আমাদের ড্রিম তো মূল ভার, আমরা পড়েছিলাম না, ভার্বার নাউনের সোর্স সেম হলে আমরা এটা কেমন বলি? সমধাতুজ ক্রিয়া। এই যদি আমরা কিছু একটা বলি, দেখেন উত্তর কি হতে পারে? অ্যাগেইন 15 তো সেম প্রশ্ন, কগনিট ভার্বের এক্সাম্পল কোনটা? চিন্তা করেন। 16তে বলছে হি র্যান আর রেস, এখানে র্যানটা কেমন ভার্ব? ভাই সবগুলোর উত্তর সেম, সবগুলোর উত্তর সেম, দেখাই দেই এবং ব্যাখ্যা করে দেই, ইজি কথা এগুলো। দেখেন ভাই আমরা বলছিলাম ড্রিম ড্রিম, তাহলে নিশ্চয়ই সোর্স সেম, আমরা কগনিট ভার্ব বলবো। কগনিট ভার্বের এক্সাম্পল কোনটা? হি কল্ড মি আ ফল, হি টিচেস ইংলিশ, I know him to be a crowd, Rani sang a song, এই যে sing song অবশ্যই কগনিট ভার্ব। দেন হি ran race অবশ্যই অ্যাগেইন কগনিট ভার্ব। কোথায় আছে কগনিট ভার্ব? কগনিট ভার্ব। কঠিন মনে হয়েছে? বানাই দিছি ভাই, এগুলো সব পরীক্ষা আসছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে এসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসছে। খুব সহজ জিনিস, এড়াই যায় না, 50 মুখে যেন কারো পা কাটা না যায়। কামিং ব্যাক 17 থেকে 19 আসেন ভাই। শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট, শেক্সপিয়ার একজন প্লে রাইট। প্রশ্ন হলো প্লে রাইটটা কি? উত্তর নিশ্চয়ই খুব সোজা, আপনারা পারবেন, পারা অতীত একটু বলে আসছি। হি ওয়াজ কল্ড আ ফোল, এখানে ফোলটারে আপনি কি বলবেন? এগেইন বলে আসছি একটু আগেই। ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট, এখানে ডিফিকাল্ট শব্দটা আপনি কি বলবেন? অ্যাডজেক্টিভ তো অবশ্যই বলবেন, অ্যাডজেক্টিভ ছাড়া আর কি বলা যেতে পারে? আসেন ভাই উত্তর দেখাই আপনাদেরকে, চিন্তা একটু হয়েছে না সবার? আসেন 17তে আমরা অবশ্যই ভাই ইজ ভার্বটা লিঙ্কিং ভার্ব বলছিলাম না, ওই যে বি মানে কিন্তু অ্যামিজার ওয়াজার, ফলে এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যে শব্দটা বসে সেটা কিন্তু কমপ্লিমেন্ট, খেয়াল রাখেন, সেটা হোক নাউন হোক সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এ প্লে রাইট অ্যাডজেক্টিভ। আবার আপনাদেরকে আমি অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য বোঝাতে গিয়ে এটাও বুঝাইছি কিন্তু ভাই, কমপ্লিমেন্টের মানে ভার্বের আগে যেটা, ভার্বের আগের শব্দটার পরে শব্দটা কিন্তু সেম ব্যক্তিকে রেফার করে, সেম জিনিসে রেফার করে। দেখেন আমরা কিন্তু শেক্সপিয়ার ইকুয়াল প্লে রাইট বলতে পারি, মানে শেক্সপিয়ার একজন লেখক, নাট্যকার, চিত্রকর যাই বলি, তাহলে শেক্সপিয়ার ইকুয়াল কিন্তু এটা মিলে, এটা কমপ্লিমেন্ট। সেম কথা হি ওয়াজ কল্ড আ ফোল, এই ফোলটা কি ভাই? হি ইকুয়াল ফোল বলা যায় কিনা? অবশ্যই বলা যায়, ফলে হ্যান্স কমপ্লিমেন্ট। এখানেও সেম কথা, ইট ইজ ডিফিকাল্ট, ভাই ইজ আছে না, ইজ লিঙ্কিং ভার্ব। ডিফিকাল্টটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ আমরা জানি, বাট ডিফিকাল্টটাকে আমাদের এখানে কোশ্চেনে লেখা আছে, কিন্তু ডিফিকাল্টটা কি যদি বলতো, যদি কোশ্চেনে এক্স্যাক্টলি লেখা থাকেও ডিফিকাল্টটা কোন পার্টস অফ স্পিচ, তখন নিশ্চয়ই অ্যাডজেক্টিভ বলতাম, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। বাট এটা আরেকটা পরিচয় আছে, সেটা হলো কমপ্লিমেন্ট। দেখেন ভাই ইট ইজ ডিফিকাল্ট, ইজ এর পরে যে ওয়ার্ডটা, ইজটা লিঙ্কিং ভার্ব, তারপরে ওয়ার্ডটা কি? কমপ্লিমেন্ট। হ্যাঁ এখানে অ্যাডজেক্টিভও বলছিলাম, কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। তো দেখেন এটা কমপ্লিমেন্ট কিভাবে ভাই? ইট ইকুয়াল কিন্তু ডিফিকাল্ট হতে পারে, কোনো একটা জিনিসে তো ডিফিকাল্ট হয়। এখন প্রশ্ন হতে পারে স্যার অ্যাডজেক্টিভ তো হয়, অসুবিধা কি আপনার? এখন ভাই এই প্রশ্নটা একটু কনফিউজিং এই অর্থে, এখানে পার্টস অফ স্পিচ লিখে থাকলে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ দিতাম, এখানে পার্টস অফ স্পিচ নাই, এই জন্য আমরা কমপ্লিমেন্টটা নেওয়ার চান্সেস আছে। বাট আমার প্রশ্ন হলো অ্যাগেইন এই প্রশ্নটা একটু কনফিউজিং, যে আসলে কমপ্লিমেন্ট উত্তর অ্যাডজেক্টিভ উত্তর কারে দিব? এরকম প্রশ্ন বেসিকলি হয় না, হওয়া উচিত না। ওকে, কামিং ব্যাক 20-21, উইচ ওয়ান ইজ নট আ স্টেটিভ ভার্ব? স্টেটিভ ভার্ব বলছিলাম না, যে ভার্বগুলোকে আমরা মোস্টলি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না তার নিজস্ব অর্থে, যে ভার্বগুলো আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না, কোনটা? এখানে প্রশ্ন হলো কোনটা স্টেটিভ ভার্ব না? হানি টেস্ট সুইট, এখানে টেস্ট শব্দটা
জানি আমরা লিঙ্কিং ভার্ব, এখন এখানে প্রশ্ন হলো কি এক্সপ্রেস করছে, একটু চিন্তা করেন সবাই, আসেন উত্তর ভাই। 20 উত্তর হবে নিশ্চয়ই ই, লাভ। লাভ শব্দটা স্টেটিভ ভার্ব না, বাকি সব সি, টেস্ট, ফিল, হিয়ার এগুলো সব স্টেটিভ ভার্ব, মানে এদেরকে আমরা মোস্টলি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না, এদেরকে সিম্পল টেন্সে রাখতে হয়। সিম্পল ইনডিফিনিট, সিম্পল ইনডিফিনিট মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সে রাখি। লাভ শব্দটা আমরা সব টেন্সে লিখতে পারি, এটাই বলছে স্টেটিভ টেন্স। স্টেটিভ ভার্ব না কোনটা, লাভটা। আর এখানে টেস্ট শব্দের কি রেফার করে ভাই, আমাদের পারসিভ মানে আমাদের পারসেপশন, ইমোশনও না, ইভেন্টও না, ইভেনও না, পারসেপশন তো বুঝুন, টেস্ট করি না আমরা, টেস্ট, হিয়ার, লুক, এটারে পারসিভ বলি আমরা। ওকে ভাই, স্টেট অফ পারসিভিং আমি আপনাদেরকে এটার বেসিক ক্লাসে কিন্তু এই পয়েন্টটা পড়াই আসছি, কোনটারে কি বলে, স্টেট অফ বিইং, স্টেট অফ ইমোশন, কোন ওয়ার্ডগুলো বলে সেই ওয়ার্ডগুলো দেখে আসলে সহজ এটা। তাহলে টেস্ট শব্দটা কি, স্টেট অফ পারসিভিং। 22-23 খুব ইজি ভাই, সবগুলো প্রশ্ন ইজি, চাপ নিয়েন না, শেষ করে যান আমার সাথে, চলে যান না কেউ। হি ডিড ইট, ডিডটা কি ভাই, সোজা কথা না? নিশ্চয়ই আপনি কোন ভার্ব বলবেন, প্রভাব বলবেন না, রিফ্লেক্সিভ বলবেন না, কজরিবও নিশ্চয়ই বলবেন না, এটা কমন ভার্ব বলবেন বা প্রিন্সিপাল ভার্ব বলতে পারেন, কমন ভার্ব বলবো এখানে। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারে নির্বাচিত করছে ক্যাপ্টেন হিসেবে। এখানে শব্দটা হলো ইলেক্টেড শব্দটা কেমন ভার্ব, পরে আসি না, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব ইয়া দ্বিকর্মক্রিয়া যেটাকে আমরা বাংলায় বলি, মানে যেই ভার্বের একটা অবজেক্ট লেখার পর অর্থ ক্লিয়ার হয় না আর একটা অবজেক্ট লিখতে হয়, তারা আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। খেয়াল আছে ভাই? দে ইলেক্টেড হিম, ফুল স্টপ দিলে কিন্তু বাক্যটা নর্মালি মনে হয় হয়ে গেছে, কারণ সাবজেক্ট আছে, দে সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, হিম অবজেক্ট, বাট অর্থ মিলে কিনা তারাই আমরা নির্বাচিত করছিলাম কি হিসাবে, ক্যাপ্টেন হিসাবে। এই ক্যাপ্টেন শব্দ না আসলে বাক্যের অর্থ ক্লিয়ার না, ফলে যেই ভাবে দুটো অবজেক্ট লিখতে হয়, একটা অবজেক্ট লিখলে অর্থ ক্লিয়ার হয় না, ওই ভার্বটা আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। উত্তর এখানে অবশ্যই ফ্যাক্টিটিভ ভার্ব। আসেন ভাই 24-25, শি টেক্স আফটার হার মাদার। এই টেক্স আফটার খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ ভার্ব, অর্থ হলো রিজেম্বল, RESEMBL, রিজেম্বল মানে হলো কাউরে দেখতে কারো মতো মনে হয়, সে তার মায়ের মতো দেখতে। অনুবাদ আকারেও পরীক্ষা আসছে, কারেকশন আকারেও আসছে, প্রিপোজিশন মানে গ্রুপ ভার্ব আকারেও আসছে। হ্যাঁ, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব করা আসে। এখানে টেক্স শব্দটার কেমন ভার্ব বলবেন আপনি, কি বলবেন, ভার্বাল, ইডিয়াম, রেগুলার ভার্ব, ট্রানজিটিভ ভার্ব নাকি ফ্রেজাল ভার্ব? ভাই বুঝতে পারছেন, এখানে টেক শব্দের অর্থ আমরা নেই নাই, টেকের সাথে আফটারটা যোগ করছি। টেক মানে হলো গ্রহণ করা, এখানে সি টেক, সে গ্রহণ করছে, আফটার হার মাদার, তার মায়ের পরে, এমন অর্থ দিছি আমরা না। এখানে বাক্যের অর্থ হলো সি টেক্স আফটার হার মাদার। টেক্স আফটারটা একসাথেই পড়তে হয়, একটা আইডিয়া রেফার করে, রিজেম্বল অর্থ দেয়। আমরা কিন্তু বলি না যে সে তার মায়ের পরে গ্রহণ করছে, এখানে তার মার মতো বুঝাচ্ছে, ফলে এটা আমরা ফ্রেজাল ভার্ব বলবো। এন্ড দেন বলছে কোন দা ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। চিন্তা করেন ভাই, ট্রানজিটিভ ভার্ব এমন ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকবে। দা বয়, দা বেবি স্লিপস, অবজেক্ট আছে নাকি? টু আর ইজ হিউম্যান, অবজেক্ট আছে নাকি? না। দেন ফায়ার বার্নস, অবজেক্ট আছে নাকি? নাই। এখানে দা গার্ল টেক্স আফটার হার মাদার, দেখেন অবজেক্ট আছে, মেয়েটারে দেখতে কি মনে হয়, তার মায়ের মতো। ফলে আমরা অবজেক্ট আছে বিধায় ডি নাম্বারটার আনসার নিব। আর 24 আমরা বি ছাড়া কি নিব? আর টেক্স আফটার শব্দটা আমরা বলবো ফ্রেজাল ভার্ব, আর এখানে টেক্স আফটার পরে একটা কি আছে, অবজেক্ট আছে বিধায় আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। কেমন ভাই? মানে বলছে ট্রানজিটিভ ভার্ব আছে কোথায়, টেকটার আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, টেক শব্দটার আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, আর টেক্স আফটার একসাথে আমরা ফ্রেজাল ভার্ব বলবো। খেয়াল করেন 26, 27, 28 একই মুডের কোয়েশ্চেন। দেখেন বলছে দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স। ভাই একটা সেন্টেন্সের একবার আবশ্যিক পার্ট কোনটা জানেন? ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, ভার্ব হলো একটা সেন্টেন্সের আবশ্যিক পার্ট। ইভেন কোনো সেন্টেন্সে যদি একটা শব্দ হয়, সেই শব্দটা নিশ্চয়ই ভার্ব হয়, জানেন। ফলে উত্তর আপনি কি লিখবেন? বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স। এটা আসলে কারেকশন মুডের কোনো সেন্টেন্স না, একটা আইডিয়ার জাস্টিফিকেশন। চিন্তা করেন, আই ডিড দ্য ওয়ার্ক, ডিডটা কেমন ভার্ব? খুব ইজি উত্তর দেখাই ভাই। 26 উত্তর অবশ্যই বি ভার্ব। 27 উত্তর এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব, এটাই বলছে, এটা জানেন, যেটা বললাম আমি। আর 28 আই ডিড দ্য ওয়ার্ক, ডিডটারে আমরা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব বলবো, অক্সিলারি ভার্ব না, স্ট্রং উইক ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব, ডিডের মূল কথা প্রিন্সিপাল ভার্ব, অপশন যেহেতু আছে। দেন अगेन 29 থেকে 32 আসেন ভাই, লাগলে একটু পড়েন, ইজি কোশ্চেন। দে টুক, তারা নিয়েছিল, শেল্টার আশ্রয়, আন্ডার একটা গাছের নিচে। এখন শেল্টার সব টুক ভার্বটা কেমন ভার্ব? তারা কি নিছে? শেল্টার নিছে, আশ্রয় নিছে। কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাইছি, মানে অবজেক্ট আছে, ফলে আমরা ট্রানজিটিভ কোন অপশন থাকলে আমরা চিন্তা করবো, দেখেন ভাই ট্রানজিটিভ আছে কিনা। দেন হি রাইটস এ লেটার, সে লিখছে, সে কি লিখছে? একটা চিঠি লিখছে। ট্রানজিটিভ অপশন থাকলে ট্রানজিটিভ নিব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব আছে, বাট আরো স্পেসিফিক পয়েন্ট হলো ট্রানজিটিভ। দেখেন চিন্তা করেন, ফায়ার বার্নস, আগুন পোড়ায়, আগুন পোড়ায়, আগুন কি পোড়ায় কথাটা কিন্তু নাই, ফলে এখানে অবজেক্ট নাই বিধে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো বার্নস ভার্বটাকে।
সেম কথা, শি স্লিপ, সে ঘুমায়, সে কি ঘুমায়, সে কাকে ঘুমায়, উত্তর নাই, ফলে ইন্ট্রানজিটিভ ভার্ব বলবো, উত্তর দেখেন ভাই মিল আছে কিনা আমার সাথে। তাহলে শি টুক শেল্টার, টুকটার আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। হি রাইটস এ লেটার, আমরা লেটারটারে বলবো, রাইট ভার্বটারে বলবো ট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস, বার্ন ভার্বটারে অ্যাগেন আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব, কোথায় আছে ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই। স্লিপস ভার্বটারে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু অবজেক্ট নাই। ইজি কথাবার্তা, রিপিটেশন হচ্ছে, বাট পরীক্ষায় এসছে ভাই আসেন 33 থেকে 34, মেডিকেলে এসছে, বিসিএস পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগরের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সেম মুডের প্রশ্ন আসছে। আমি দুটা সেন্টেন্স নিয়েছি, প্রথমটা মেডিকেলে আসা প্রশ্ন। which of the following can be used as modal as well as main verb, main verb এবং modal আকারে বসতে পারে কোন শব্দটা, আমরা যদি দুইটা শব্দ হতে পারে ভাই সেটা need এবং dare, NEED need, DARE dare, need এবং dare এই দুটো শব্দ নাউনও হয় আবার ভার্ব হয়। ভার্ব হইলে আবার সেই দুইটা শব্দ মডাল ভার্ব হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে। ফলে উত্তর নিশে আপনি প্রথমটাতে 33-এ নিড নেবেন, 34-এ আমরা ডেয়ারটাকে নিব, তাই না ভাই? এবার আসেন 35 থেকে 37, হি ড্যাশ আ ব্লু শার্ট। আপনি এখানে কোন ওয়ার্ডটা, কোন ভার্বটা লিখবেন? ভার্বে যে তিনটা ফর্ম আছে না, ওই তিনটা ফর্মের উপরে এখন যেগুলো দেখাবে এগুলো খুব ইজি, বাট পরীক্ষায় প্রশ্ন আসে এই ইজিগুলোতে আমরা আটকায় যাই, কারণ ভাই ইজিগুলো খুব বেশি পড়ি না। প্লিজ অ্যাটেনশন দেন, কাজে দিবে আপনার। হি ড্যাশ আ ব্লু শার্ট, আপনি কি লিখবেন? হি চয়েস নাউন, চয়েসড নাউন, চুজ নাকি চুজড, কোন শব্দটা নেবেন? ইজি। দেন বলছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ সুইম, সুইম শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? এটা মেডিকেল আসার প্রশ্ন, আমি ভুল না বলে থাকলে। পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ সুইম, সুইম শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে 3 নম্বর ফর্মটা কি, থার্ড ফর্মটা কি? অ্যাগেইন এটাও মেডিকেলের প্রশ্ন, বলছে পেয়ার কন্টেন্ট কারেক্ট সিম্পল পাস্ট, মানে কোন পেয়ার কারেক্ট সিম্পল পাস্ট রেফার করছে, মানে এই পাশে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম আছে, এই পাশে পাস্ট ফর্ম আছে, কোনটা ঠিক আছে বলছে, একটাই ঠিক থাকবে। উত্তর দেখাই, আসেন ভাই আমরা 35 উত্তর নিশ্চয়ই চুজ নিব। আমাদের চয়েস, চয়েস নামে কোনো ভার্ব নাই, আমাদের একটা ভার্ব প্রয়োজন। চুজ নামে কোনো শব্দ নাই, ভার্ব নাই। আমরা জানি চুজ, CHOOS, চুজ, চোজ এন্ড চুজেন, ফলে আমরা উত্তর নিব পাস্ট ফর্মে চোজ। হি চোজ আ ব্লু শার্ট। এন্ড দেন বলছে সুইম শব্দের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো সোয়াম, SWIM সুইম প্রেজেন্ট ফর্ম, SWAM পাস্ট ফর্ম এন্ড SWUM সোয়াম হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর এখানে বলছে কারেক্ট কোনটা ভাই? নো থেকে নিউ, এটাই কারেক্ট ফর্ম। ফল থেকে ফলের হয়, ফল থেকে ফেল হয়, FELL ফেল হয়। ড্র থেকে ড্রু হয়, হ্যাঁ মানে এর জায়গায় ই দিয়ে আমরা চেঞ্জ করি পাস্ট ফর্মে। অ্যারাইজ থেকে অ্যারাউজ হয়, রোজ আই এর জায়গায় ও হয়, শেষ। তাহলে তিনটাই ভুল, একটাই ঠিক আছে, নো থেকে নিউ। কামিং ব্যাক 38, 39, 38 বিশেষ প্রশ্ন, 39টা আমি আপনাদের বোঝানোর জন্য একটু বানায় দিছি, না বানায় না, এটা কোন একটা জায়গায় এসছে, কোন একটা পরীক্ষা এসছে, চিন্তা করেন ভাই। বুঝাইছি না? হ্যাং, হ্যাং, HANG, হ্যাং। হ্যাং শব্দের অর্থ কি? ঝুলানো বা ফাঁসি দেওয়া। এখন এই ঝুলানো বা ফাঁসি দেওয়া প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে গেলে কিন্তু ফাঁসি দেওয়া অর্থে এক শব্দ আর ঝুলানো অর্থে আর একটা শব্দ হয়। মানে হ্যাং শব্দের দুটা পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, একটা হলো হ্যাং, একটা হলো হাং। তাহলে হ্যাং শব্দ অর্থ ঝুলানো এবং ফাঁসি দেওয়া, কিন্তু ঝুলানো অর্থে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হাং, HUNG, হাং। আর ফাঁসি দেওয়া অর্থে হ্যাং শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হ্যাংড, HANGED, হ্যাংড। এই দেখেন আমি এইভাবে খেয়াল রাখি আর কি, হ্যাংড বলতে গেলে দেখেন আপনার কণ্ঠে একটা চাপ পড়ে, আর ফাঁসি দিলে কিন্তু এখানে চাপই পড়বে, তাই না? চাপই পড়ে। ফলে উত্তর আপনি কি লিখবেন? তারে সে হত্যা করছে, এই জন্য তারে ফাঁসি দেওয়া হয়েছে। উত্তরে আপনি নিশ্চয়ই 38-এ লিখবেন হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তারে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়াটা হ্যাংড। আর কোনো জিনিসে ঝুলায় রাখা হয়েছে তাহলে হাং লিখবেন, HUNG, হাং। এবং এটা পেসিভ সেন্টেন্স আপনি লিখতে হবে। সাম পিকচার্স, হাং লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সাম পিকচার কিন্তু নিজে নিজে ঝুলায় না, সাম পিকচারের কেউ ঝুলাইছে, পেসিভ মুডে লিখতে হবে। সাম পিকচার্স আর হাংস, কিছু মানে ছবিরে ঝুলায় রাখা হয়েছে ইন দ্য ন্যাশনাল গ্যালারিতে। কামিং ব্যাক 40, 41 আনসার করেন। তাও মেডিকেলের প্রশ্ন, আমি ভুল না বললে। চুজ, CHOOS, চুজ শব্দটার প্রেজেন্ট ফর্ম। আমাদের প্রশ্ন হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা, মানে থার্ড ফর্ম কোনটা? চুজ। চয়েস নিশ্চয় নাউন, আমরা চুজ এটা হলো পাস্ট ফর্ম। চুজেন নাকি চুজেন, দেখেন চুজেন লিখতে আমরা ও একটা লিখবো না, দুটো লিখবো। এন্ড দেন পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব, কোন পেয়ারে কারেক্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে? দেখেন ফ্রিজ, ফ্রোজ, হাইড, হিড, গো, ওয়েন, ফরগেট, ফরগোটেন। উত্তর খুব সোজা ভাই। প্রথমটাতে 40-এ অবশ্যই চুজেন হবে। চুজ হলো প্রেজেন্ট ফর্ম, চোজ হলো পাস্ট ফর্ম, আর চুজেন একটা ও দিয়ে হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম। এটা দিয়ে কোনো ওয়ার্ড নাই, চয়েস হলো নাউন। আর এখানে দেখেন বলছে কোন জোড়া, মানে এই পাশে থাকবে প্রেজেন্ট ফর্ম, এই পাশে থাকবে পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে থার্ড ফর্মটা। বলছে উইচ অফ দ্য পেয়ার কন্টেন্ট কারেক্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব, মানে এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা? তাহলে ফ্রিজ থেকে ফ্রোজ হয় না, ফ্রোজেন হয়। হাইড থেকে হিড নাকি হিডেন, গো থেকে গান নাকি ওয়াইন্ট,
থার্ড ফর্মটা খুঁজছি আমরা, তাহলে এই তিনটাই কিন্তু ভুল। একটা আছে ফরগেট, ফরগোট, ফরগোটেন, ফলে উত্তর হচ্ছে ডি। 42 থেকে 44 আসেন। মিস্টার করিম ড্যাশ হিজ অল মানি ইন অ্যান অ্যাকাউন্ট বিফোর হিজ ডেথ, এটা আমি বানাই দিছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা কোশ্চেন বোঝানোর জন্য যে আপনাদেরকে পড়িয়ে এসেছিলাম ভাই কিছু ভার্ব, যেই ভার্বগুলোর তিনটা ফর্ম সেম, তাই না? খেয়াল আছে তো? ওই যে বেট বেট বেট, বা বিট বিট বিট, কাস্ট কাস্ট কাস্ট, কষ্ট কষ্ট কষ্ট, লেট লেট লেট, পুট পুট পুট, হিট হিট হিট, হাট হাট হাট, থাস্ট থাস্ট থাস্ট, এরকম দিয়ে টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, বোডকাস্ট 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 পড়াইছিলাম না? খেয়াল আছে? রিড রেড রেড পড়েন, সেগুলো এইগুলো ভাই। তাহলে মিস্টার কারিম ড্যাশ হিজ অল মানি ইন অ্যান অ্যাকাউন্ট বিফোর হিজ ডেথ, কি লিখবেন? মিস্টার কারিম একজন ব্যক্তি, এখন বুঝতে পারছি না বাক্যটা কোন টেন্সে আছে, আমাদের একটা ক্লু কিন্তু আছে। মিস্টার কারিম ড্যাশ হিজ অল মানি ইন অ্যান অ্যাকাউন্ট বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর আগে, তার মানে তিনি মরে গেছেন, তার মৃত্যুর আগেই কাজটা করছে, মানে কাজটা কিন্তু পাস্ট টেন্সে থাকবে। এখন আপনি পাস্ট টেন্সের জন্য কোন ওয়ার্ডটা নিবেন? আপনি পাস্ট টেন্সের জন্য হ্যাজ পুট নিবেন না, পুটসও নিবেন না, শুধু পুট নিবেন নাকি হ্যাড পুটেড নিবেন? ভাই পাস্ট পারফেক্ট দরকারও নাই, আবার পুটেড নামে কোনো শব্দ ইংলিশে নাই। পুট শব্দের তিনটা ফর্মেই পুট, ফলে উত্তর আপনি অবশ্যই সি নাম্বার নেবেন। মিস্টার করিম পুট অল হিজ মানি ইন অ্যান অ্যাকাউন্ট বিফোর হিজ ডেথ, তার মরার আগে দিয়ে সব টাকা একটা অ্যাকাউন্টে রেখে গেছে। হি ফার্স্ট ড্যাশ হিজ ভোট ইন 2007, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের প্রশ্ন। 2007 সালে সে তার প্রথম ভোট দিছে। ভোট দিতে পারি না ভাই জীবনে এই পর্যন্ত, কোনো ভোটে দিতে পারি না। আমার ভোট অন্য মানুষের দিয়ে কষ্ট করতে দেয় না আর কি আমারে। তাহলে 2007 সালে সে তার জীবনের প্রথম ভোট দিছে, মানে ভোট কাস্ট করা বলি আমরা। ভোট দেওয়া বলতে ভোট কাস্ট করার পয়েন্টটাকে আমরা বলি। তাহলে এখানে কোন শব্দ নেই, পাস্ট টেন্সে আছে ভাই। আপনি হ্যাড কাস্টেড লিখবেন না, যেহেতু অতীতের চিহ্ন আছে, অতীতের চিহ্ন আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন। কাস্টও লিখবেন না, এখন কাস্টেড লিখবেন না কাস্ট লিখবেন, ভাই ওই সেম কথা। কাস্ট শব্দের তিন ফর্ম সেম, ফলে আপনি কাস্টে লিখবেন, এখানে কাস্টেডও লিখতে পারবেন না। তাহলে হি ফার্স্ট কাস্ট হিজ ভোট ইন 2007, কেউ একজন দিছে। আমার পরিচিত মানে দুই ভাই ছিল, ওনারা বুয়েটে চাকরি করতেন। ওনাদের দুই ভাই কুমিল্লা বাড়ি, আমার ছোট, তো ওনারা দুইজনে এক একজনে 100-150 করে ভোট দিছে। আমার ছোট তাও 100-150 করে ভোট দিছে জীবনে, একবারেই দিছে, মানে এক ইলেকশনেই এক রুমে ঢুকে 100-150 ভোট দিয়ে আসছে। আর আমি ওনাদের সিনিয়র হয়েও কিন্তু একটা ভোট দিতে পারলাম না, এটা আমার ব্যর্থতা আর কি। ওয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড, যখন সে রাস্তা ক্রস করছিল, তার মানে পাস্ট টেন্সে আছে। আমরা জানি ওয়ানের এক পাশে পাস্ট কন্টিনিউয়াস হলে অন্য পাশে কি হয় ভাই? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ফলে আপনি হি ড্যাশ বাই এ বাস, মানে সে যখন রাস্তা ক্রস করছিল তার একটা বাসে ধাক্কা দিচ্ছে, বা সে আঘাতপ্রাপ্ত হয়েছে একটা বাস দ্বারা। কি লিখবেন আপনি? হি হিটস লিখবেন না, পাস্ট টেন্স দরকার। আবার কি বলতে পারেন আপনি হি ওয়াজ হিটেডও লিখতে পারবেন না, খেয়াল করেন ভাই, কারণ হিট ভার্বের তিনটা ফর্ম কিন্তু হিটেই, ফলে সি নাম্বার লিখবেন না আপনি। বি আর ডির মধ্যে, এটা ডি হওয়ার কথা অপশন, আমার ভুল, এখানেও ডি হওয়ার কথা অপশন, আমার ভুল, সরি। তাহলে বি আর ডির মধ্যে কোনটা নেবেন? হি হিট লিখতে পারবেন না ভাই, সে তো আর ধাক্কা দেয় না ভাই। বাই এ বাস প্রেসিভ মুড লাগবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে দুটা পয়েন্ট। হিট ভার্বের তিন ফর্ম হিটেই, আবার এই পাশে খেয়াল রাখেন পেসিভ মুড লাগবে, সে ধাক্কা দেয় না বাসেরে, সে বাস দ্বারা ধাক্কা খাইছে এমনটা বোঝায়। হলো উত্তর আপনি হি ওয়াজ হিট লিখবেন। দেখেন উত্তরগুলো। 42 হলো মিস্টার করিম পুট হিজ অল মানি ইন অ্যান অ্যাকাউন্ট বিফোর হিজ ডেথ, হি ফার্স্ট কাস্ট হিজ ভোট ইন 2007, ওয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড হি ওয়াজ হিট বাই আ বাস। দেন আমরা ক্লাসের শেষ দিকে অলমোস্ট। 45, দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ আ থিফ, মানে একটা চোরের ভিকটিমের পুলিশে জিজ্ঞেস করছে হোয়াট ডিড ইউ ড্যাশ, আপনি কি হারাইছেন? ডিড দিয়ে বুঝতে পারছেন, ডিড, এখানে ডিড পাস্ট টেন্সে আছে, ওখানেও পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স থাকবে। হোয়াট ডিড, ডিড যেহেতু চলে আসে, এরপরে আমরা কোন শব্দটা, একটা ভার্ব লিখবো, ভার্বটা কেমন ফর্ম হবে? ডিড ইউ ওয়েন্ট কি আমরা বলি ভাই কোশ্চেন বানাইতে গিয়ে? না। ডিড ইউ মানে তুমি কি গেছো বা আপনি কি গেছেন? ডিড ইউ গো বলি, ডিড ইউ ওয়েন্ট কিন্তু বলি না। ডিড যেহেতু চলে আসছে, কি হারাইছেন বলে একটা ভার্ব লাগবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে। ইউ কান্ট ড্যাশ, ইউ কান্ট একটা মোডাল অক্সিলারি আমরা জানি, নেগেটিভ ফর্মে আছে এখানে, তারপর একটা ভার্ব লাগবে আমরা জানি। ফলে উত্তর আমাদের 45 লাগবে ভাই লুজ, এলো আছে লুজ। দেখেন এই লুজ, এটা মানে ঢিলা বা আলগা, এটা অ্যাডজেক্টিভ। লসটা নাউন, লাউস তো নাউন, এটা ইঁদুর, মানে ইঁদুর তো না, লাউস মানে আমরা উকুন বলি, লাউস স্লাইস, তাই না? এখানে লুজ লাগবে, লুজ ভার্ব। এন্ড দেন 46 ইউ কান্ট এক্সপেক্ট লাগবে, অ্যাকসেপ্ট না কিন্তু ভাই, অ্যাকসেপ্টটা প্রিপোজিশন ছাড়া অর্থ দেয়। এক্সপেক্ট তুমি প্রত্যাশা করতে পারো না, ইউ কান্ট এক্সপেক্ট তুমি প্রত্যাশা করতে পারো না টু লার্ন আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন আ উইক, এক সপ্তাহে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে যাইবা, এটা প্রত্যাশাই করতে পারো না। যদি আমাদের দেশে অনেক বই আছে বাজারে যে এক সপ্তাহে জার্মান শিখুন, এক সপ্তাহে ইংলিশ শিখুন। হ্যাঁ আসেন
47-48 ভাই, মাই নেফিউ ড্যাশ ওয়ার্কিং ফর মি অ্যাবাউট 10 ইয়ার্স অ্যাগো। 10 ইয়ার্স অ্যাগো পুরো বাক্য না পরে উত্তর করা চিন্তাই করা যাবে না প্লিজ, কারণ বাক্যের কোনো একটা জায়গায় ক্লু আপনার জন্য থাকে। আপনি যদি পুরো বাক্য না পড়ে যাই এই মাই নেফিউর সাথে কি বসবে চিন্তা করেন, এটা খুব মানে টাইম ওয়েস্টেজ। ফলে চিন্তা করেন 10 ইয়ার্স অ্যাগো আছে মানে 10 বছর আগে, তার মানে পাস্ট টেন্সের আপনি ক্লু খুঁজেন। আপনি প্রেজেন্ট টেন্স থাকলে বাদ দিয়ে দেন, বিগিন বাদ দেন, বিগিন নামে কোনো শব্দ নেই বাদ দেন, এবার দূরে নিয়ে খেলেন বিজ্ঞান নাকি বিজ্ঞান। যেহেতু আমাদের একটা টেন্সে লাগবে বাক্যে, আমরা পাস্ট পারফেক্ট লিখতে গেলে বেসিকলি বাক্যের দুটা টেন্স খুঁজি। পাস্ট পারফেক্টের মধ্যে কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট টেন্সও আছে, আপনারা জানেন। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সও থাকে, বাট যদি কোনো সেন্টেন্সে ওদের স্পেসিফিক চিহ্ন থাকে এবং একটা টেন্সে বসে, তখন কিন্তু আমার পাস্ট পারফেক্ট লেখা চিন্তাই করতে হয় না, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। কোনটা লিখবেন? দ্য ডিসকভারি অফ দ্য ডাইনোসর স্কেলিটন, ডাইনোসরের স্কেলিটনের আবিষ্কারটা হ্যাজ ড্যাশ, হ্যাজের পরে হ্যাজ ড্যাশ, হ্যাজের পর একটা ভার্ব লাগবে, ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে, বুঝতে পারছেন? 3 নম্বর ফর্ম কোনটা হতে পারে? সহজ কথা, উত্তর দেই। 47 উত্তর হবে ভাই অবশ্যই সি, কারণ অতীতের চিহ্ন আছে, আমরা বিগিন লিখবো না, বিগিন নামে শব্দ নাই। বিজ্ঞান কি, এটা থার্ড ফর্ম আমরা লিখবো না, উত্তর হবে নিশ্চয়ই বিজ্ঞান। মাই নেফিউ began working for me about 10 years ago. And the 48 নম্বর কোশ্চেনে আমরা যদি আসি, দ্য ডিসকভারি অফ দ্য ডাইনোসর স্কেলিটন, ডাইনোসরের স্কেলিটনের আবিষ্কার হ্যাজ কাস্ট লাইট, হ্যাজ কাস্ট লাইট মানে হলো আলো দিছে, মানে কি নতুন একটা জিনিস যখন উদ্বোধন করে না, নতুন একটা জিনিস যখন আসে মানে নতুন করে উন্মোচন করছে বা জানাইছে, এটাকে রেফার করছে। হ্যাজ কাস্ট লাইট অন ওয়াই দে বিকেম এক্সটিংক্ট, এক্সটিংক্ট মানে হলো বিলুপ্ত হয়ে গেছে, মানে এই ডাইনোসরের স্কেলিটন আবিষ্কারটা আমাদেরকে জানাইছে কেন এই দে বিকেম এক্সটেন্ট, তারা কি হয়ে গেছে মানে বিলুপ্ত প্রায় হয়ে গেছে। বিকেম শব্দটা কিন্তু লিঙ্কিং ভার্ব, এক্সটেন্ট শব্দটা কমপ্লিমেন্ট, যদিও এটা অ্যাডজেক্টিভ। এক্সটেন্ট মানে বিলুপ্ত প্রায়। কেমন ভাই? আসেন 49 মিনিট দিয়ে আমরা ক্লাস শেষ করবো। বিকজ অফ ফেইলিং গ্রেডস, মানে গ্রেড কমে যাওয়ার কারণে, বিকজ অফ মানে কারণে, তারপর ভার্ব আসলে আইএনজি হয় জানেন। বিকজ অফ ফেইলিং গ্রেডস মানে গ্রেড কমে যাওয়ার কারণে হি ড্যাশ ফ্রম দ্য টিম, কি লিখবেন? গ্রেড কমে যাওয়ার কারণে তার বাদ দেওয়া হয়েছে, তারে বাদ দিয়েছে, সে তো নিজে বাদ দেয় না, তারে বাদ দিয়েছে, পেসিভ মুডটা খোঁজেন। এবং কাট ভার্বের 3টা ফর্ম কিন্তু কাট পড়াইছিলাম, কাট কাট কাট, কষ্ট 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 ভাই। অ্যান্ড দেন অ্যাজ হিজ স্টাইলিশ, যেহেতু সেই স্টাইলিস্ট, আমরা পড়াইছিলাম ডিআইই, ডাই মানে মৃত্যুবরণ করা। এই শব্দের পাস্ট ফর্ম হলো ডাইড, ডিআইইডি, ডিআইইডি ডাইড। আর রং করা অর্থ হলো ডিওয়াইই ডাই, ডিওয়াইই ডাই। আর পাস্ট পার্টিসিপল ফর্ম এন্ড পাস্ট ফর্ম হলো ডাইড, ডিওয়াইইডি। এখানে বলছে সেই স্টাইলিশ, সে তার চুলের ব্ল্যাক কালার করছে, রং করছে। তাহলে আপনি কি লিখবেন? আসেন ভাই 49, বিকজ অফ ফেইলিং গ্রেডস, গ্রেডস পড়ে যাওয়ার কারণে হি ওয়াজ কাট, মানে তারে কাট করা হয়েছে, তারা বাদ দেওয়া হয়েছে ফ্রম দ্য টিম, টিম থেকে। আর অ্যাজ হিজ স্টাইলিশ, যেহেতু সে স্টাইলিশ, হি হ্যাজ ডাইড, সে রং করছে তার চুলের ব্ল্যাক, কালো। এই ছিল আপনাদের সাথে আমার আজকের ক্লাস। তবে আরেকটু কথাবার্তা, আরো কয়েকটা প্রশ্ন আছে, এটা আমি পড়াবো না, যেহেতু বেসিক ক্লাসে আপনাদের পড়ায় আসছি। প্রবলেম ভার্ব বলতে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের কয়েকটা পয়েন্ট, কয়েকটা ভার্ব নিয়ে একটু কনফিউশন আছে। রেইজ, রেইজ, রেইজড, রেইজিং, রাইজ, রোজ, রাইজেন, রাইজিং বলে আসছি না, ওটা অ্যাটেনশন দিয়েন। এটার উপর বেস করে আমি ক্লিস্টোফেলের 10টা কোশ্চেন আপনাদের একটু দেখানোর ট্রাই করছি। আমি খুব বেশি সময় নিব না। আপনাদের কাছে কতটুকু ক্লিয়ার দেখা যায়, আশা করছি ক্লিয়ার দেখা যাওয়ার কথা এখানেও। ইয়েস, যদি একটু ঘোলাটে ঘোলাটে মনে হতে পারে, বাট অ্যাটেনশন দিলে আপনি বুঝে যাবেন। দেখেন ভাই, ইউ উইল সি অন দ্য ম্যাপ দ্যাট দ্য পাবলিক অডিটোরিয়াম, বলেছিলাম সোজা কথা, আপনি ট্রানজিটিভ ভার্ব এরপর অবজেক্ট থাকবে। প্রথম বক্সের ভার্বগুলোকে আমরা বলছিলাম ট্রানজিটিভ, অবজেক্ট দেখলে ট্রানজিটিভ ভার্ব লিখবো, অবজেক্ট না দেখলে আমরা ইনট্রানজিটিভ ভার্ব লিখবো। আমি উত্তরগুলো দেখাই, ব্যাখ্যা করে যাই। দেখেন উত্তরগুলো নিচে লেখা আছে আপনাদের জন্য। ইউ উইল সি অন দ্য ম্যাপ দ্যাট দ্য পাবলিক অডিটোরিয়াম লাইজ নর্থ অফ দ্য লেক। ভাই নর্থ অফ দ্য লেক কিন্তু অবজেক্ট না, এটা একটা প্লেস, অ্যাডভার্বিয়াল, ফলে আমাদের প্রয়োজন ইনট্রানজিটিভ ভার্ব। লেইজ ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব, লাইজটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, ফলে লাইজটাকে আমরা নিব, লাইজ। 2 নম্বরে, মাই ডগ লাভস টু সিট, আমার কুকুরে ভালোবাসে বসতে ইন দ্য সান, সূর্যে। ইন দ্য সান কিন্তু অবজেক্ট না, কোথায় বসতে? সূর্যের নিচে বসতে ভালোবাসে, অবজেক্ট নাই, ফলে অ্যাগেইন আমরা ইনট্রানজিটিভ ভার্ব নিব। কোনটা নিব ভাই? সিট নাকি সেট? অবশ্যই সিট, এসআইটি, সিট। আর সেটটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট থাকে। আমরা সবগুলো ওয়ার্ডের একটা এক্সাম্পল পাবো এখানে। দ্য ডেলিভারি বয় ড্যাশ দ্য গ্রোসারিজ অন দ্য টেবিল, ডেলিভারি বয় টেবিলের উপরে গ্রোসারি রাখছে, মানে মুদি পণ্যগুলো রাখছে। তাহলে দেখেন ভাই একটা অবজেক্ট আছে, দ্য গ্রোসারিজ মানে মুদি পণ্য, অবজেক্ট আছে, ফলে ট্রানজিটিভ ভার্ব নিব। কোনটা নিব? লেই নাকি লেইট? খেয়াল করেন এখানেই বলেছিলাম এলআইই লাই, এলআইই লাই, লাই ভার্বের পাস্ট ফর্ম হলো লেই। আর এলএআইডি লেইড, এটা হলো এলএওয়াই লেই এর পাস্ট ফর্ম, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে লেইড রেখেছিল, আমরা উত্তর নিব লেইডটাকে, লেইড।
দেখেন দ্য ডেলিভারি বয় লেড দ্য গ্রোসারিজ অন দ্য টেবিল, এই লেডটা হলো LAY লে এর পাস্ট ফর্ম, আর প্রথম যে LAY আছে এটা হলো LIE এর পাস্ট ফর্ম। খুব অ্যাটেনশন দিন প্লিজ। দেন আফটার দ্য হেভি রেইন দ্য ওয়াটার ইন দ্য লেক ড্যাশ অ্যানাদার 2 feet, কতটুকু উঠছে অ্যানাদার 2 feet, কতটুকু উঠছে এটা অ্যাডভার্বিয়াল অবজেক্ট না, ফলে এগেইন আমরা কি নিব ইন্ট্রানজিটিভ ভার্ব, ফলে রোজ নিব, রোজ অ্যানাদার 2 feet। দ্য পেপার হ্যাঙ্গার ডিসাইডেড টু ড্যাশ দ্য পিকচার অবজেক্ট আছে না ভাই, তাহলে ট্রানজিটিভ নিব, তাহলে কোনটা ভাই রেজ নাকি রাইজ? এই ভার্বটা আমি মুখস্থ করাতে পারবো না, আপনাদেরকে বলছিলাম এগুলো নিজেরাই ভালো করে পড়তে হবে, আমি ব্যাখ্যা দিয়ে যাব। অবজেক্ট যেহেতু আছে ফলে রাইজ নিব না, রাইজটা ইন্ট্রানজিটিভ, রেজ নিব। আপনি দেখে বলতে হবে কোনটা ট্রানজিটিভ কোনটা ইন্ট্রানজিটিভ, এটা আমি মুখস্থ করাতে পারবো না। অবজেক্ট আছে ট্রানজিটিভ নিব, ট্রানজিটিভ কোনটা রাইজ না রেজ? অবশ্যই রেজ। আসেন তারপর 6 থেকে 10 আপনি নিজে প্র্যাকটিস করতে চাইলে একটু পজ করে চিন্তা করেন, আমি উত্তর সহ দেখাই যাই। শেষ। হি ওয়াজ এক্সস্টেড মানে খুব ক্লান্ত। সো হি ডিসাইডেড টু ড্যাশ ডাউন, ভাই ডাউন কিন্তু অবজেক্ট না, এটা এতটুকু বুঝেন তো, তার মানে অবজেক্ট নাই, তার মানে আপনি ইনট্রানজিটিভ ভার্ব নেবেন। কোনটা নেবেন, লাই নাকি লেই? আমরা জানি লাইটা হলো ইনট্রানজিটিভ, লেইটা হলো ট্রানজিটিভ, ফলে আমরা কি নিব ভাই? আমরা অবশ্যই লাইটাকে নিব, লাই ডাউন। এটা দিয়ে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে, বলেওছিলাম আপনাদেরকে। দ্য ওয়ার্কার্স ওয়ার ড্যাশ সিমেন্ট কিন্তু একটা অবজেক্ট ভাই, বুঝতে পারছি, রাখছে সিমেন্ট একটা অবজেক্ট, ফলে ট্রানজিটিভ ভার্ব লাগবে। কোনটা নেবেন, LYING লাই নাকি LAYING লেইং? আপনাদের পড়াইছিলাম কিন্তু এই পয়েন্টটা ভাই, LAYING লেইংটি হলো ট্রানজিটিভ, আর LYING লাইংটা হলো ইনট্রানজিটিভ। আলাদা করে লাল দাগ দিয়ে পড়াইছি, আলাদা দাগ দিয়েও পড়াইছি। And then the soldier danced the flag, again অবজেক্ট আছে ভাই, দা ফ্ল্যাগ অবজেক্ট আছে, অবজেক্ট যেহেতু আছে ফলে আপনি কি লিখবেন ভাই? ট্রানজিটিভ ভার্ব কোনটা? এই দুইটার মধ্যে আমি তো আপনারা বুঝাইতে পারবো না, আপনি নিজে পড়তে আপনি পারলেই আপনি আনসার করতে পারবেন, আপনি জানবেন এটা ট্রানজিটিভ ভার্ব লাগবে, বাট কোনটা দিবেন? রোজ না রেইজড? ইয়েস রেইজড। দেন ইন কেমিস্ট্রি ক্লাস উই লার্ন দ্যাট হট এয়ার ড্যাশ, ভাই অবজেক্ট নাই, কিন্তু অবজেক্ট যেহেতু নাই ফলে ইনট্রানজিটিভ লিখবেন। রাইজেস লিখবেন না রেইজেস লিখবেন? রেইজেসটা কিন্তু ট্রানজিটিভ, আপনি রাইজেস লিখবেন। এন্ড দ্য লাস্ট পয়েন্ট, দে ট্রাইড টু ড্যাশ দ্য এক্সপ্লোসিভস, ভাই দ্য এক্সপ্লোসিভ আর্টিকেল দি প্লাস এক্সপ্লোসিভ, কোন একটা জিনিস তারা চেষ্টা করছিল এক্সপ্লোসিভ তারা কি করতে, স্থাপন করতে, কেয়ারফুলি অন দ্য ফ্লোরে, তাহলে দ্য এক্সপ্লোসিভটা কিন্তু অবজেক্ট আছে, অবজেক্ট যেহেতু আছে ফলে ট্রানজিটিভ ভার্ব নিব। ট্রানজিটিভ কোনটা, সেট নাকি সিট? এটা আপনার কাজ, সিটটা ইনট্রানজিটিভ, সেটটা ট্রানজিটিভ, ফলে উত্তর হবে সেট। এই ছিল আপনাদের সাথে আজকের ক্লাস। আশা করি আমি 50 আর ক্লিষ্ট হলে যে 10টা কোয়েশ্চেন, মোট 60টা কোয়েশ্চেন বুঝিয়েছি। এই 60টা কোয়েশ্চেন যদি কেউ ক্লিয়ার বুঝতে পারেন, এই পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন যেভাবে আসুক খুব সহজ আনসার করতে পারবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।